আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শেখ এডুকেশন একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি তৈরি করছি 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য, যে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে। সেখান থেকে আমরা আজকে আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উত্তরটি তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তার আগে আমরা চলো প্রশ্নটা দেখে আসি, যে আমাদের আজকের প্রশ্নতে কি বলা হয়েছে, কি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে সেটা। যে আজকের হলো আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তোমরা বিষয় কোড লিখবে 275। তো আমাদের এখান থেকে প্রশ্ন করা হয়েছে যে অ্যাসাইনমেন্টের নম্বর 1, প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, এটা। আর হলো আমাদের অ্যাসাইনমেন্টের যে প্রশ্ন সেটা হলো এটা, যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশে যোগাযোগের সৌরজগতের দৃশ্যাবলী অবলোকনের জন্য আগত দর্শনার্থীদের জন্য হাতের আঙ্গুলের ছাপ ও মানব সাদৃশ্য যন্ত্র দ্বারা নিরাপত্তা প্রদানে ব্যবহৃত প্রযুক্তিসমূহের ব্যাখ্যা। তো এটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট। এরপরে আমাদের যে এর কথা বলা হয়েছে, যে আসলে এই অ্যান্সারটা করার জন্য আমাদেরকে অবশ্যই এই নির্দেশকটা ফলো করতে হবে, যেখানে 4টা নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি, যে এই ভার্চুয়াল রিয়েলিটিটা কি এটা সম্পর্কে বিস্তারিত আমাদেরকে লিখতে হবে। বায়োমেট্রিক্স, রোবোটিক্স এবং শেষে আছে উপস্থাপন। আমাদের এই 4টা নির্দেশক আমাদের উত্তরের মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। তো চলো আমরা উত্তরটা তৈরি করি। তো আজকের বিষয়টা আমি আবারও বলছি, আজকের বিষয় হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিষয় করে 275 লিখবে আমাদের এইচএসসি, অর্থাৎ আমাদের এটা হলো প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয় সম্পর্কে। তো অ্যাসাইনমেন্ট হলো এটা আমাদের, যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশে সৌরজগতের দৃশ্যাবলী অবলোকনের জন্য আগত দর্শনার্থীদের হাতের আঙ্গুলের ছাপ সাদৃশ্য যন্ত্র দ্বারা নিরাপত্তা প্রদানে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা। তো এটা হলো আমাদের ইয়ে। তো নিম্নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে, একটু ছোট করি, নিম্নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশে সৌরজগতের দৃশ্যাবলী অবলোকনের জন্য আগত দর্শনার্থীদের হাতের আঙ্গুলের ছাপ ও মানব সাদৃশ্য যন্ত্র দ্বারা নিরাপত্তা প্রদানের ব্যবহৃত প্রযুক্তি সহায়ক ব্যাখ্যা করা হলো। তো এটা যে তারপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশে সৌরজগতের দৃশ্যাবলী অবলোকনের জন্য আগত দর্শনার্থীদের হাতের আঙ্গুলের ছাপ সাদৃশ্য যন্ত্র দ্বারা নিরাপত্তা প্রদানে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা, ভার্চুয়াল রিয়েলিটির ধারণা এবং বাস্তব জীবনে এর প্রয়োগ ও প্রভাব। তো এরপরে আমরা ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ বাস্তব নয়, মানে আসলে প্রকৃতপক্ষে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতোই এরকম কিছু হলো, সেটা হলো আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। তো এটা সম্পর্কে আমরা ধারণা দিব, যে ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ কৃত্রিম বাস্তবতা। অর্থগতভাবে শব্দ দুটি যদিও স্ববিরোধী, কিন্তু তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এটি এমন এক ধরনের পরিবেশ তৈরি করে যেটি বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো চেতনা সৃষ্টি করে এবং মস্তিষ্কে একটি বাস্তব অনুভূতি জাগায়। আমরা জানি স্পর্শ, শোনা কিংবা দেখা থেকে মানুষের মস্তিষ্কে একটি অনুভূতির সৃষ্টি হয়, যেটাকে আমরা বাস্তবতা বলে থাকি। কতকগুলো কতগুলো যন্ত্রের সাহায্যে যদি আমরা এই অনুভূতিগুলো সৃষ্টি করতে পারি, তাহলে অবস্থাটি মানুষের কাছে পুরোপুরি বাস্তব মনে হতে পারে। এটি নানাভাবে করা সম্ভব। অনেক সময় বিশেষ ধরনের চশমা বা হেলমেট পরা হয়, যেখানে দুই চোখে দুটি ভিন্ন দৃশ্য দেখিয়ে ত্রিমাত্রিক অনুভূতি সৃষ্টি করা হয়। অনেক সময় একটি স্ক্রিনে ভিন্ন ভিন্ন প্রজেক্টর দিয়ে ভিন্ন ভিন্ন দৃশ্য দেখিয়ে সেই অনুভূতি সৃষ্টি করা হয়। এরপরে এই এই প্রক্রিয়াগুলো সম্পাদন করার জন্য মূলত কম্পিউটারের সাহায্য নিয়ে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কোনো একটি পরিবেশ বা ঘটনার বাস্তবভিত্তিক ত্রিমাত্রিক চিত্রায়ন করা হয়, অর্থাৎ 3D। তাই বলা যায় ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়। এরপরে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির জন্য শক্তিশালী কম্পিউটারে সংবেদনশীল গ্রাফিক্স ব্যবহার করতে হয়। সাধারণ গ্রাফিক্স আর ভার্চুয়াল জগতের গ্রাফিক্সের মধ্যে তফাৎ হলো এখানে শব্দ এবং স্পর্শকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়।
ব্যবহারকারীরা যা দেখে এবং স্পর্শ করে তা বাস্তবের কাছাকাছি বোঝানোর জন্য বিশেষভাবে তৈরি চশমা বা হেলমেট এইচএমডি অর্থাৎ হেড মাউন্টেড ডিসপ্লে, এটা হলো হেলমেট আর কি। হেলমেট ছাড়াও অনেক সময় হ্যান্ড গ্লাভস, বুট, স্যুট ব্যবহার করা হয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারে গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূর থেকে পরিচালনা করার প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। একে টেলিপ্রেজেন্স বলা হয়। এছাড়াও এ পদ্ধতিতে বাস্তবভিত্তিক শব্দ সৃষ্টি করা হয়, যাতে মনে হয় শব্দগুলো বিশেষ বিশেষ স্থান হতে উচ্চারিত হচ্ছে। তারপরে আমরা প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবটা ধারণা দিলাম এতক্ষণ আমরা। এবার আমরা প্রভাবটা, ইম্প্যাক্ট অফ ভার্চুয়াল রিয়েলিটি ইন এভরিডে লাইফ। বিনোদনের ক্ষেত্রে এটার প্রভাব কেমন সেটা, নানা ধরনের বিনোদনের মাধ্যমে সাধারণ মানুষ ভার্চুয়াল রিয়েলিটির সাথে সবচেয়ে বেশি পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে। ত্রিমাত্রিক পদ্ধতিতে নির্মিত ভার্চুয়াল রিয়েলিটি নির্ভর কল্পকাহিনী, পৌরাণিক কাহিনী, কার্টুন, ঐতিহাসিক চলচ্চিত্র ইত্যাদি মানুষের কাছে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেয়েছে। আজকালকার প্রায় প্রতিটি চলচ্চিত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার দেখা যায়। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে নানা ধরনের কম্পিউটার গেম সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। এরপরে মিউজিয়াম মিউজিয়াম বা ঐতিহাসিক যেসব জায়গায় ভ্রমণ করা সবার পক্ষে সম্ভব হয় না, ভার্চুয়াল রিয়েলিটি পদ্ধতি ব্যবহার করে সেই সব জায়গায় ভ্রমণ করার অনুভূতি পাওয়া সম্ভব হয়। সবচেয়ে আগে সকল সরি যাই হোক, যে সাম্প্রতিক সময়ে অগমেন্টেড রিয়েলিটি অর্থাৎ অগমেন্টেড রিয়েলিটি নামে ভার্চুয়াল রিয়েলিটির একটি নতুন রূপ জনপ্রিয়তা পেতে শুরু করেছে, যেখানে বাস্তব জগতের সাথে ভার্চুয়াল জগতের এক ধরনের সংমিশ্রণ ঘটানো হয়। তারপরে যানবাহন চালানো ও প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির সবচেয়ে বাস্তবমুখী ব্যবহার হয়ে থাকে ফ্লাইট সিমুলেটরে, যেখানে বৈমানিকরা বাস্তবে আসল বিমান উড্ডয়নের পূর্বেই বিমান পরিচালনার বাস্তব জগৎকে অনুধাবন করে থাকেন। এছাড়া মোটরগাড়ি, জাহাজ ইত্যাদি চালানোর প্রশিক্ষণে সংশ্লিষ্ট সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সংশ্লিষ্ট কৃত্রিম পরিবেশ তৈরি করে বাস্তবের ন্যায় প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এরপর আছে শিক্ষা ও গবেষণা। বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাকে সিমুলেশন বলা হয়। শেখানো কার্যক্রম জটিল বিষয়গুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সিমুলেশন ও মডেলিং করে শিক্ষার্থীদের সামনে সহজবোধ্য ও চিত্তাকর্ষক ভাবে উপস্থাপন করা যায়। এরপরে গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণ ও উপস্থাপন, জটিল অণুর আণবিক গঠন, ডিএনএ গঠন যা কোনো অবস্থাতেই বাস্তবে অবলোকন সম্ভব নয়, সেগুলো ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশের সিমুলেশনের মাধ্যমে দেখা সম্ভব হচ্ছে। দেন আছে চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা বিজ্ঞানের সুবৃহৎ পরিসরে এর ব্যবহার ব্যাপক। জটিল অপারেশন, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন, ডিএনএ পর্যালোচনা ইত্যাদি সহ নবীন শল্য চিকিৎসকদের প্রশিক্ষণ ও রোগ নির্ণয়ে ব্যাপক হারে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। সামরিক প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সত্যিকার যুদ্ধক্ষেত্রের আবহ তৈরি করে সৈনিকদের উন্নত ও নিখুঁত প্রশিক্ষণ প্রদান করা যায়। সত্যিকার যুদ্ধকালীন বিপজ্জনক পরিস্থিতিতে সৈনিকেরা তাদের সঠিক করণীয় সম্পর্কে আগেই পরিচিত হওয়ার সুযোগ পেয়ে থাকে। ব্যবসা-বাণিজ্যে উৎপাদিত কিংবা প্রস্তাবিত পণ্যের গুণগত মান, গঠন, বিপণন সম্ভাব্যতা যাচাই, মূল্যায়ন, বিপণন কর্মী প্রশিক্ষণ ইত্যাদি সব ধরনের কার্যক্রমে ভার্চুয়াল রিয়েলিটির সিমুলেশন পদ্ধতি ব্যবহৃত হয়। কোনো বিপজ্জনক ও ক্ষতিকর দ্রব্য বাজারজাত করার আগে কোনো কর্মচারীর জীবনের ঝুঁকি না নিয়ে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশে সেগুলো পরীক্ষা করে নেওয়া সম্ভব হয়। এখানে উল্লেখ্য যে ভার্চুয়াল রিয়েলিটির অনেক বাস্তব ব্যবহার থাকার পরেও কমবয়সী বা শিশুদের বেলায় এর যথেচ্ছ ব্যবহার নিয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে। গবেষণায় দেখা গেছে একজন প্রাপ্তবয়স্ক যেখানে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশে প্রতিক্রিয়া করে সে তুলনায় একজন কমবয়সীর প্রতিক্রিয়া অনেক তীব্র এবং দীর্ঘস্থায়ী। শুধু তাই নয়, এর যথেচ্ছ ব্যবহার তাদের শিখন ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বায়োমেট্রিক্সের ধারণা, প্রকারভেদ ও প্রয়োগের ক্ষেত্রসমূহ, অর্থাৎ আমাদের এটা নির্দেশনার সেকেন্ড স্টেপ,
তো আমরা বায়োমেট্রিক্স সম্পর্কে এবারে ধারণা এবং ক্ষেত্র দিব। এবারে লিখি বায়োমেট্রিক। মানুষের দৈহিক গঠন ও বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে। একজন মানুষের সাথে অন্য মানুষের আচরণ বা গাঠনিক বৈশিষ্ট্য কখনোই একরকম হবে না। বৈশিষ্ট্যের ভিন্নতায় বায়োমেট্রিক্সের প্রকারভেদ দুই রকম। একটা হলো নাম্বার শরীরবৃত্তীয় অর্থাৎ সাইকোলজিক্যাল বায়োমেট্রিক পদ্ধতি, আঙ্গুলের ছাপ শনাক্তকরণ, ফিঙ্গারপ্রিন্ট। আঙ্গুলের ছাপ শনাক্তকরণ করে মানুষকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। যে পৃথিবীতে প্রকৃতিগতভাবে প্রতিটি মানুষের আঙ্গুলের ছাপ ভিন্ন, অর্থাৎ একজনের সাথে অন্য আরেকজনের আঙ্গুলের ছাপের মিল নেই। একজনের টিপসই কখনো অন্যজনের সাথে খাপ খাবে না। ফিঙ্গারপ্রিন্ট রিডারে কারো আঙ্গুলের ছাপ দেওয়ার পর ছাপটির ছবি কম্পিউটার ডেটাবেজে সংরক্ষিত হয়ে যায়। ফিঙ্গারপ্রিন্ট মেশিনটি আঙ্গুলের রেখার বিন্যাস, ত্বকের টিস্যু এবং ত্বকের নিচের রক্ত সঞ্চালনের উপর ভিত্তি করে ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপচিত্র তৈরি করে। এরপরে হাতের রেখা শনাক্তকরণ অর্থাৎ হ্যান্ড জিওমেট্রি। এই পদ্ধতিতে হাতের আকার, পুরুত্ব, হাতের রেখার বিন্যাস ও আঙ্গুলের দৈর্ঘ্য বিশ্লেষণ করে নিরাপত্তা নিশ্চিত করা হয়। তবে কায়িক পরিশ্রম করে এমন মানুষ, বিশেষ করে শ্রমিকদের ক্ষেত্রে এ পদ্ধতি খুব বেশি কার্যকর নয়। তাছাড়া হাতে কিছু লেগে থাকলেও এ পদ্ধতির কার্যকারিতা সেভাবে পরিলক্ষিত হয় না। দেন আছে আইরিশ শনাক্তকরণ, আইরিশ স্ক্যানিং। এ পদ্ধতিতে চোখের মণির চারপাশে বেষ্টিত রঙিন বলয় বা আইরিশ বিশ্লেষণ করে শনাক্তকরণের কাজ সম্পন্ন করা হয়। শনাক্তকরণের জন্য সময়ও তুলনামূলকভাবে কম লাগে এবং সূক্ষ্মতাও গ্রহণযোগ্য মাত্রায় হয়ে থাকে। তবে কন্টাক্ট লেন্স পরা থাকলে এ পদ্ধতি সবসময় কার্যকরী নাও হতে পারে। দেন আছে মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ অর্থাৎ ফেস রিকগনিশন। এই পদ্ধতিতে পুরো মুখমণ্ডলের ছবি তুলে শনাক্ত করা হয়। আগে থেকে রক্ষিত স্যাম্পল মানের সাথে যার মুখমণ্ডলের আকৃতি তুলনা করা হবে তার ছবি ক্যামেরার মাধ্যমে ধারণ করে সেটি তুলনা করা হয়। এরপরে আছে ডিএনএ পর্যবেক্ষণ অর্থাৎ ডিএনএ টেস্ট। ডিএনএ হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড টেস্ট। এখন হলো ডিএনএ টেস্টের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে অত্যন্ত নিখুঁত ও প্রশ্নাতীতভাবে শনাক্ত করা যায়। মানব শরীরের যে কোনো উপাদান যেমন রক্ত, চুল, আঙুলের নখ, মুখের লালা হতে ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়। এরপর এগুলোর গঠন প্রকৃতি শনাক্তের দ্বারা ম্যাপ বা ব্লুপ্রিন্ট বায়োলজিক্যাল ডেটাবেজে সংরক্ষণ করা হয়। পরবর্তীকালে নমুনা নিয়ে পূর্ববর্তী ডেটার সাথে মিলিয়ে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। অর্থাৎ আমাদের এটা হলো ডিএনএ টেস্ট, বর্তমানে খুব জনপ্রিয় একটা টেস্ট। যাই হোক, তারপরে আমরা খ নম্বরে বলছি যে আচরণগত বিহেভিয়ার অর্থাৎ বায়োমেট্রিক পদ্ধতি, আচরণগত বায়োমেট্রিক পদ্ধতি। দেন বলা হচ্ছে কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ, টাইপিং কি স্ট্রোক ভেরিফিকেশন। কিবোর্ড কিংবা এ জাতীয় কোনো ইনপুট ডিভাইসে তার গোপনীয় কোড কত দ্রুত টাইপ করে দিতে পারে তার সময় পূর্বের সময়ের সাথে মিলিয়ে কোনো ব্যক্তিকে শনাক্তকরণের কাজ সম্পন্ন করা হয়। হাতে করা স্বাক্ষর যাচাইকরণ, সিগনেচার ভেরিফিকেশন। এটি একটি বহুল ব্যবহৃত ও দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতি। এ পদ্ধতিতে কোনো ব্যক্তিকে শনাক্তকরণের ক্ষেত্রে স্বাক্ষরের আকার, ধরন, লেখার গতি, সময়, লেখার মাধ্যমে যেমন কলম, পেন্সিল ইত্যাদি চাপকে যাচাই করে শনাক্তকরণ করা হয়। কণ্ঠস্বর যাচাইকরণ, ভয়েস রিকগনিশন। এই পদ্ধতিতে ব্যবহারকারীর কণ্ঠস্বরকে মাইক্রোফোনের মাধ্যমে ধারণপূর্বক কম্পিউটার প্রোগ্রামিং এর সাহায্যে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করে ডেটাবেজে সংরক্ষণ করা হয়। পরবর্তীকালে ভয়েস রেকর্ডারের মাধ্যমে ব্যবহারকারীর কণ্ঠস্বর রেকর্ড করা হয় এবং পূর্বের ধারণকৃত কণ্ঠস্বরের সাথে তুলনা করে শনাক্তকরণের কাজ সম্পন্ন করা হয়। এ পদ্ধতিতে ব্যক্তির সর্দি কাশি হলে শনাক্তকরণে বিঘ্নের সৃষ্টি হয়। এরপরে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রসমূহ অর্থাৎ কি কি ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতিটা ব্যবহার করা হয়। মৃতদেহ শনাক্তকরণ, অপরাধী শনাক্তকরণ, পিতৃত্ব বা মাতৃত্ব শনাক্তকরণ, জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার নিবন্ধন, এটিএম ও অনলাইন ব্যাংকিং, প্রবেশ নিয়ন্ত্রণ ও উপস্থিতি নিয়ন্ত্রণ,
কম্পিউটার বা মোবাইল ফোন লগইন, ই-কমার্স ও স্মার্ট কার্ড ইত্যাদিতে বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহার হয়ে থাকে। রোবোটিক্সের ধারণা এবং প্রয়োগের ক্ষেত্রসমূহ, অর্থাৎ রোবোটিক্স আমাদের থার্ড স্টেপ, এটা যে রোবোটিক্সটা। রোবট শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এই শব্দটি দিয়ে আমরা এমন এক ধরনের যন্ত্রকে বোঝাই যেটি মানুষের কর্মকাণ্ডের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে। বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাকে রোবোটিক্স বলা হয়ে থাকে। রোবট কথাটি বলা হলে যদিও সাধারণভাবে আমরা মানুষের আকৃতির একটি যন্ত্র কল্পনা করি, কিন্তু প্রকৃত রোবট তার কাজের উপর নির্ভর করে যে কোনো আকারের বা আকৃতির হতে পারে। আজ থেকে এক যুগ আগেও রোবটের মূল ব্যবহার গাড়ির ওয়েল্ডিং কিংবা স্ক্রু লাগানোর মাঝে সীমাবদ্ধ ছিল। প্রযুক্তির উন্নতির সাথে সাথে রোবটের কার্যপরিধিও বেড়ে যেতে শুরু করেছে এবং এমন কোনো কাজ নেই যেখানে রোবট ব্যবহার করা হচ্ছে না। দেন আছে রোবোটিক্সের ক্ষেত্র বৃদ্ধি পেলেও তার গঠনে তিনটি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে। সেগুলো হচ্ছে: এক, একটি রোবট যে নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি করা হয় তার উপর নির্ভর করে একটি বিশেষ যান্ত্রিক গঠন হয়ে থাকে। ২ নম্বর বলা হয়েছে রোবটের যান্ত্রিক কাজ করার জন্য বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা থাকতে হয়। ৩ নম্বর, রোবটকে কম্পিউটার প্রোগ্রামিং দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। রোবট শিল্প এখনও তুলনামূলকভাবে নতুন হলেও এটি সাগরের গভীর থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সব জায়গায় যেখানে মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয় সেখানে কাজ করে যাচ্ছে। ব্যবহার, অ্যাপ্লিকেশন: বিপজ্জনক কাজে রোবট ব্যবহার করে। মানুষের পক্ষে যেসব কাজ অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ, যেমন সমুদ্রের তলদেশে যে কোনো অনুসন্ধানী কাজে, মাইন ইত্যাদি, বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয়করণে, নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে, খনির অভ্যন্তরের কোনো কাজে, নদী সমুদ্রের নিচে টানেল নির্মাণে ইত্যাদি কার্যক্রমে রোবট ব্যবহৃত হয়, অর্থাৎ এই কার্যক্রমে রোবট ব্যবহার করা হয়। ২ নম্বর বলা হয়েছে শিল্প কারখানায়। শিল্পোৎপাদন কাজে শিল্প কারখানার ভারী বস্তু নড়াচড়া করানো, প্যাকিং, সংযোজন, পরিবহন ইত্যাদি শ্রমসাধ্য কাজ ছাড়াও কম্পিউটার এইডেড কাজে রোবোটিক্স এর ব্যবহার রয়েছে। এরপরে বলা হচ্ছে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজে। ৩ নম্বরে বলা হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজে মাইক্রো সার্কিটের উপাদান পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষণ কাজ এবং ইলেকট্রনিক আইসি, প্রিন্টেড সার্কিট বোর্ড ইত্যাদির তৈরির জন্য রোবট ব্যবহৃত হয়। দেন আছে চিকিৎসা। ৪ নম্বরে চিকিৎসা ক্ষেত্রে সার্জারি, জীবাণুমুক্তকরণ, ঔষধ বিতরণ ইত্যাদি কাজে রোবট ব্যবহৃত হয়। ৫ নম্বরে বলা হয়েছে সামরিক ক্ষেত্রে বিস্ফোরক দ্রব্য শনাক্তকরণ, বোমা নিষ্ক্রিয়করণ, যুদ্ধক্ষেত্রে এবং অন্যান্য মিলিটারি অপারেশনে রোবট ব্যবহৃত হয়। ৬ নম্বরে বলা হয়েছে শিক্ষা ও বিনোদনে শারীরিকভাবে অসুস্থ, পঙ্গু বা অটিস্টিক শিক্ষার্থীদেরকে বিশেষ শিক্ষা ব্যবস্থায় রোবটের ব্যাপক ব্যবহার রয়েছে। শিশুদের চিত্র বিনোদনের ক্ষেত্রে খেলনা রোবট এবং মিডিয়া আর্টের ক্ষেত্রেও রোবট ব্যবহৃত হয়। ৭ নম্বরে বলা হয়েছে নিরাপত্তা ও পর্যবেক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার জন্য অন্ধকারে কোনো আগন্তুককে পর্যবেক্ষণ করার জন্য, দুষ্কৃতকারী কিংবা বিপজ্জনক আসামিকে ধরার কাজে এবং পর্যবেক্ষণ ইত্যাদিতে পুলিশকে রোবট সহায়তা দিয়ে থাকে। এরপরে ৮ নম্বরে বলা হয়েছে মহাকাশ গবেষণায় মহাকাশে কিংবা অন্য গ্রহ উপগ্রহ সম্পর্কিত নানাবিধ তথ্য অনুসন্ধান ও বৈজ্ঞানিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বা মহাকাশ যান প্রেরণ করার সময় ব্যাপক হারে রোবটের ব্যবহার আছে। তারপরে ৯ নম্বরে বলা হয়েছে ঘরোয়া কাজে দৈনন্দিন ঘরোয়া কাজে গৃহকর্মীর হিসেবে নিত্য নৈমিত্তিক কার্যাদি সম্পাদনের জন্য রোবট ব্যবহার করা হয়ে থাকে। ভবিষ্যতে রোবটের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও ব্যাপকভাবে সম্পৃক্ত করে রোবটকে অনেক নতুন নতুন কাজে ব্যবহার করা হবে। তো এই হলো আমাদের আজকের ক্লাস। তোমরা এই পর্যন্ত খুব সুন্দরভাবে পয়েন্ট আকারে যেভাবে দেওয়া হয়েছে এভাবে লিখবে, ইনশাল্লাহ সব থেকে বেশি মার্ক পাবে সেটা আশা করি। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আর যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও তোমরা সবার আগে নোটিফিকেশনে পেয়ে যাও। সে পর্যন্ত সবাই ভালো থাকো।